নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকেও জল বিষয়ক কথা। আজকের বিষয়টি হচ্ছে ওয়াটারশেড ম্যানেজমেন্ট। তো ওয়াটারশেড ম্যানেজমেন্ট শব্দটা বলতে গেলেই আগে এই শব্দটি বা এই ব্যবস্থাপনাটি যিনি প্রথম প্রয়োগ করেন তার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। 1970 সালে তিনি এই ব্যবস্থাপনাটি তৈরি করেন। আর আমাদের ভারতের জন্য হারম্যান বাচার তিনি ভারতে এই বিষয়টিকে প্রথম চালু করেন। তাই হারম্যান বাচারকে বলা হয় যে ভারতের ওয়াটারশেড ম্যানেজমেন্টের জনক, আর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হচ্ছে পুরো এই ওয়াটারশেড ম্যানেজমেন্ট ব্যাপারটাকে পৃথিবীর সামনে তুলে ধরেন। এবার চলে আসি ওয়াটারশেড ম্যানেজমেন্ট কি। ওয়াটারশেড ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা প্র্যাকটিস বা ব্যবস্থাপনা যার মাধ্যমে জলের ডিগ্রেডেশন কমানো যায়, অর্থাৎ জলের পিওরিটি বজায় রাখা যায়। একই সাথে মাটির এবং জলের যে সম্পর্ক, অর্থাৎ মাটির যে জল ধারণ ক্ষমতাটা সেটাকে বজায় রাখা যায়, এবং যে সমস্ত জায়গায় জলের সমস্যা আছে সেখানে জলবন্টন করা যায়। অর্থাৎ তাহলে কি দেখা যাচ্ছে, ওয়াটারশেড ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা তিনটে কাজ করতে পারছি। নাম্বার 1 হচ্ছে কি না, মাটিতে জলের যে অবস্থান সেটা বজায় রাখতে পারছি। নাম্বার 2 কি করতে পারছি, নাম্বার 2 হচ্ছে যে জলের চাহিদা বা জলের সমবন্টন করা সম্ভব হচ্ছে। নাম্বার 3 কি বলছি না, 3 হচ্ছে যে জল সম্পদকে সুন্দরভাবে রক্ষা করা যাচ্ছে এবং ভূমিক্ষয় প্রতিরোধ করা যাচ্ছে। একসাথে বলতে গেলে যে পরিবেশের উন্নতি করা সম্ভব হচ্ছে। তো এইগুলো হচ্ছে ওয়াটারশেড ম্যানেজমেন্টের ডেফিনেশন। এবার চলে আসি যে ওয়াটারশেড ম্যানেজমেন্টকে কিভাবে কাজ করা হয়। প্রথমে আইডেন্টিফাই করা হয় যে প্রবলেমটা কি, জলের সমস্যা, না মাটির জল ধারণ ক্ষমতা কম, না জলই ওই জায়গাতে পরিমাণে কম, বৃষ্টিপাত কম। এক্স্যাক্ট কি প্রবলেম সেটাকে প্রথম আইডেন্টিফাই করা হয়। নাম্বার 2, প্রবলেমের ওপর বেস করে প্ল্যানিং করা হয়। নাম্বার 3 হচ্ছে প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা হয়, এবং নাম্বার 4 হচ্ছে যে প্রতি মুহূর্তে মনিটরিং করা হয় যে প্ল্যানটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো এর উদ্দেশ্য এবার যদি বলি, তাহলে উদ্দেশ্য খুব সহজ, যে জল সম্পদকে সুরক্ষা প্রদান করা, জল সম্পদের সংরক্ষণ করা, জল সম্পদের সমবন্টন করা, একই সাথে মাটির জল ধারণ ক্ষমতা সঠিক আছে কিনা সেটাকে দেখা, এবং সেটা যাতে মেনটেন্ড হয় সেই ব্যবস্থাটা করা, এবং ভূমি অবক্ষয় প্রতিরোধ করা, অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এইটা হচ্ছে এর উদ্দেশ্য। এবার টাইপ চলে আসি। টাইপে কি হচ্ছে, টাইপে আমরা 5টা প্রকার দেখতে পারবো। নাম্বার 1 হচ্ছে কি যে ম্যাক্রো ওয়াটারশেডে কি হচ্ছে যে 50,000 হেক্টরের ওপর জমি নিয়ে কাজ হবে। নাম্বার 2 হচ্ছে সাব ওয়াটারশেড, সেখানে 10,000 থেকে 50,000-এর মধ্যে হেক্টরের জমির মধ্যে কাজ হবে। নাম্বার 3 হচ্ছে মিলি ওয়াটারশেড কি হচ্ছে 1,000 থেকে 10,000 হেক্টর জমির ওপর হবে। এটা মাইক্রোতে কি হচ্ছে 100 থেকে 1,000 হেক্টরের মধ্যে হবে, এবং মিনিতে হচ্ছে 1 থেকে 100 হেক্টর জমির ওপর কাজ হবে ওয়াটারশেডের। এবার চলে আসি ওয়াটারশেডের পার্ট কি না, একটা প্রথম হতে পারে অ্যাকোয়াটিক এরিয়া, অর্থাৎ যেখানে প্রচুর জল রয়েছে কিন্তু জলের ঠিকঠাক বন্টন হচ্ছে না, বা কোথাও জল বেশি হয়ে রয়েছে, উপচে পড়ছে, বন্যা হচ্ছে। হ্যাঁ, হয়তো তার অপোজিট এরিয়াটা অনেকটা তুলনামূলক ড্রাই। তো এই যে সমস্ত এলাকায় প্রচুর জল রয়েছে, সেই জলগুলোকে সিস্টেমে আনা হয় যখন, সেগুলোর
সেই সমস্ত অঞ্চলগুলোকে বলা হচ্ছে অ্যাকোয়াটিক এরিয়া। রিপেরিয়ান এরিয়া কি না, বহু সময় দেখা যায় নদীর যে পাড়টা সেইখানে হয়তো জল রয়েছে, কিন্তু একটু দূরত্বে গেলে সেখানে জলের অভাব দেখা দিচ্ছে। তো নদীর পাড়টাই হচ্ছে রিপেরিয়ান এরিয়া, এবং সেখানে যখন কাজ করে অপর সাইডে বা জলের ব্যবস্থা করা হচ্ছে, তো সেটা হচ্ছে রিপেরিয়ান এরিয়ার ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রজেক্ট। আর হচ্ছে আপল্যান্ড এরিয়া, অর্থাৎ কি না একটু উচ্চ অংশে যেখানে জলের পরিমাণ হয়তো বহু সময় কম দেখা যায়, হ্যাঁ, তো সেখানে যখন ওয়াটারশেড ম্যানেজমেন্ট কাজ করে তখন সেটাকে আপল্যান্ড এরিয়া বলা হয়। এবার চলে আসি যে ভারতে কতটা অঞ্চল বা কতগুলো ওয়াটারশেড ম্যানেজমেন্ট কাজ করছে কতগুলো জায়গায়। সেটা হচ্ছে ভারতে প্রায় ৩,২৩৭টি জায়গায় ওয়াটারশেড ম্যানেজমেন্ট কিন্তু কাজ করে চলেছে। ঠিক আছে, তো আশা করি যে আমি এই যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো বুঝতে, দুটো জিনিস বুঝতে সাহায্য করবে। এক হচ্ছে ওয়াটারশেড ম্যানেজমেন্ট কি, নাম্বার 2 হচ্ছে যে আমাদের জলের কতটা সমস্যা আমরা তৈরি করে ফেলেছি, যে এতগুলো এই যে পরপর রোজ বলে যাচ্ছি প্রসেসগুলো, রেন ওয়াটার হারভেস্টিং, ওয়াটার কনজারভেশন, ওয়াটারশেড ম্যানেজমেন্ট, এই প্র্যাকটিসগুলোর আমাদের প্রয়োজন পড়ছে। তো প্লিজ সচেতন হন, কারণ ভবিষ্যৎ খুবই সংকটে। তো সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচণ্ড গরম পড়ার আগেই বেশি করে এই জল সম্বন্ধে ইনফরমেশানগুলো শেয়ার করে দিন, যাতে এই গরমে জলের অপচয় কম হয় এবং আমরা জলকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।